রুদ্রের বাবা মা না থাকার কারণে তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করত এবং সে নানা নানির কাছে থাকতেন এবং তার যে যাদের সঙ্গে মিশতেন তারা এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন করা, তারপরে বখাটে শ্রেণীর মানুষের সঙ্গে বা ছেলেদের সঙ্গে সে মিশত এবং একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে তার একটি সম্পর্ক হয়ে যায়। তো 19শে ডিসেম্বর দুপুরে খাওয়া দাওয়া করে সে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পরে তারপরে 20 তারিখ 21 তারিখে এই 2 দিন সে আর বাসায় ফিরে না। তার নানি এবং তার মামারা তাকে খুঁজতে থাকে এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরে 21 তারিখে বিকাল 3টে থেকে 4টের দিকে সাভার থানার ধলেশ্বরী নদীতে তার ডেড বডি ভেসে ওঠে। এলাকার লোকজন যখন তার মৃতদেহ দেখে চিনতে পারে, চিনবার পরে তার আত্মীয়স্বজন অর্থাৎ নানি, মামা এবং তার অন্যান্য যারা আত্মীয়স্বজন আছে তাদেরকে খোঁজ দেন এবং ওনারা এসে লাশ আইডেন্টিফাই করেন। পরবর্তীতে নৌ পুলিশ এসে ডেড বডি উদ্ধার করে এবং সুরতাল প্রস্তুত সহ আইনি যে প্রক্রিয়াগুলো থাকে সেই আইনি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করেন এবং করবার পরে সাভার মডেল থানায় একটি ইউডি মামলা রুজু করেন এবং আমরা 21 তারিখে পিবিআই ঢাকা জেলা যখন খবরটি পাই যে একজন অজ্ঞাতনামা ব্যক্তির ডেড বডি পাওয়া গেছে পানি থেকে, ইতিমধ্যে কিন্তু ওনার আইডেন্টিটি ক্লিয়ার হয়ে যায়, কারণ তার নানা নানি এসে আইডেন্টিফাই করে, তার নাম ক্লিয়ার করে। তাদের একটি ধারণা ছিল যে সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট, পানিতে পড়ে হয়তো তার মৃত্যু হয়েছে। তো আমাদের নিবিড় পর্যবেক্ষণে সন্দেহ তৈরি হয় এবং আমরা তখন বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কার্যক্রম শুরু করে যেহেতু তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাই, তখন আমরা তার অ্যাসোসিয়েট কারা ছিল, কাদের সঙ্গে তার ওঠা বসা ছিল এবং আমি ইতিপূর্বে যেহেতু বলেছি যে সে একটু বখাটে হয়ে যায় বা তার যারা সঙ্গী বা তার যারা সঙ্গ ছিল তারা মূলত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য। যখন আমরা ডেড বডিকে দেখবার পরে আমাদের সন্দেহ হয় যে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন যখন আমরা পাই, তখন আমাদের কাছে মনে হয় যে এটি নিছক কোনো অ্যাক্সিডেন্ট না, নৌকা থেকে পড়ে গিয়ে বা পানিতে পড়ে গিয়ে সে মারা গিয়েছে, এই ধরনের কোনো ঘটনা নাও হতে পারে। আমরা তখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা ছায়া তদন্ত অব্যাহত রাখি। আমরা আমাদের সন্দেহের প্রেক্ষিতে কারা কারা তার অ্যাসোসিয়েট, কাদের সঙ্গে সে মিশত, কিশোর গ্যাংয়ের লিডার কে ছিল, এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে থাকি। একটি কিশোর গ্যাংয়ের কথা আমি পূর্বেই বলেছি, রবিউল ওরফে হৃদয়ের নেতৃত্বে একটি কিশোর গ্যাং যারা মাদক ব্যবসা, এলাকায় চাঁদাবাজি, ছোট ছোট চুরি এই ধরনের ছোট ছোট অপরাধ করত, তার নেতৃত্ব দিত হৃদয়। তো আমরা এই নামটি যখন কনফার্ম করলাম, হৃদয়ের অবস্থান নির্ণয় করলাম এবং রাতেই আমরা হৃদয়কে আমাদের হেফাজতে নিলাম। হেফাজতে নেবার পরে হৃদয়কে আমরা পুরো রাত জিজ্ঞাসাবাদ করেছি। পরের দিন সকালে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে একটি সময় সে প্রকৃত সত্য বলতে শুরু করলেন এবং আমাদের কাছে অকপটে একটি সময় বললেন যে হ্যাঁ, আমার তার সঙ্গে একটি কনফ্লিক্ট ছিল মাদকের টাকা নিয়ে, যার কারণে আমি ইন্টেনশনালি একটি নাটক করে একটি গ্রুপ সাজিয়ে আমরা আনন্দ করতে যাব, নৌকা উঠব, নৌকা উঠে আমরা নাচ গান করবো, এই প্রলোভন দেখে তাকে আমরা নৌকা উঠিয়েছিলাম এবং নৌকা ওঠানোর পরে ইন্টেনশনালি তাকে আমরা বেশি করে আমরাও শেয়ার করেছি, কিন্তু তাকে বেশি করে আমরা মদ পান করিয়েছি এবং মদ পানের একটি পর্যায়ে আমরা গান করতে গিয়ে বা নাচ করতে গিয়ে সে পড়ে যায় তারা বলছে যে পড়ে যায়, হয়তো বা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়ার পরে বাকিদের যে জবানবন্দি, সেই জবানবন্দি থেকে রবিউল ওরফে হৃদয় কিন্তু বলেনি যে তাকে আমরা ফেলে দিয়েছি বা তাকে বৈঠা দিয়ে আঘাত করে পানিতে তলিয়ে দিয়েছি। বাকি যারা ফয়সাল, তারপর একজন ছিল শরণ, এই বাকি যারা আসামি ছিল তাদেরকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, ওনারা বললেন যে হ্যাঁ, রবিউল তাকে বৈঠা দিয়ে আঘাত করেছে, তাকে উঠতে দেয়নি এবং ইন্টেনশনালি তাকে পানিতে ডুবিয়ে দিয়েছে। ডুবিয়ে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে বা পানিতে ডুবে গিয়েছে এটি নিশ্চিত করে তারপর বাকিদের নিয়ে এসে এলাকায় চলে আসে। এই হচ্ছে ঘটনা। তো এরপরে আমরা যে রবিউল ওরফে হৃদয়, তারপরে ফয়সাল, এই দুইজনকে আমরা জিজ্ঞাসাবাদ করবার পরে আমরা যখন তাদের এই ইন্টেনশন ঘটনা এই বিষয়ে যখন আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করি এবং বিজ্ঞ আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বিবরণ দিয়ে 164 ধারায় জবানবন্দি দেন এবং এই জবানবন্দির প্রেক্ষিতে আমরা আরও দুইজনের নাম পাই।
একজন হচ্ছে শরণ আর আরেকজনের শরণ এবং নাহিদ। এই শরণ এবং নাহিদ এই দুজনের আমরা নাম পাই। তো পরবর্তীতে আমরা শরণকে আবার আমাদের হেফাজতে আনতে সমর্থ হই এবং শরণকে জিজ্ঞাসাবাদ করে শরণের কাছ থেকে একই ধরনের স্বীকারোক্তি পাই এবং শরণকে বিজ্ঞ আদালতে যখন আমরা প্রেরণ করি, শরণও বিজ্ঞ আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং আমরা নাহিদকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সমর্থ হইনি। নাহিদ পলাতক আছে। আমরা নাহিদকে আইনের আওতায় আনবার জন্য আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে নাহিদকেও আমরা এই গ্রেপ্তার করতে এবং আদালতে সোপর্দ করতে সমর্থ হব। আমরা একদম যারা এই টিমের সঙ্গে জড়িত, যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের মধ্যে আমরা 4 জনের নাম পেয়েছি। বাকি আরও 2-1 ছিল, কিন্তু তাদের কোনো ইন্টেনশন ছিল না এবং তারা এই ঘটনাগুলো জানতো না। মানে যখন বন্ধুরা একত্রিত হয়, অনেকে কিন্তু না জেনেও একসঙ্গে হয়, মানে একত্রিত হয় একটি প্রোগ্রামে যাওয়ার কথা যখন বলে। এই 4 জনের বাইরে আরও 2-1 ছিল, তাদের ব্যাপারেও আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু 4 জনের 3 জনকে তো অলরেডি 164 করেছে, 164 ধারা জবানবন্দি দিয়েছে। আমাদের কাছেও তারা স্বীকার করেছে যে বাকি যে 2-3 জন ছিল তাদের সম্পৃক্ততা নেই, তারা কিছু জানতেন না। মূলত ইন্টেনশন ছিল হচ্ছে রবিউল ওরফে হৃদয়ের, এবং হৃদয়ের ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন ফয়সাল, এবং ফয়সালের পরে নাহিদ। তো আমরা এই 4 জনের নাম পেয়েছি। 4 জনের মধ্যে 3 জনকে কিন্তু আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। বাকি আছে একজন নাহিদকেও আমরা গ্রেপ্তার করব। এর বাইরে যে 2-3 জন আছে তাদেরও আমরা নাম পেয়েছি। তাদের বিষয়টি আমরা যাচাই বাছাই করছি যে এরা কিন্তু সবাই কিশোর।